সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে নতুন গঠিত নির্বাচন কমিশন। তবে এবার ভোট সুষ্ঠু না হলে আবার আগের অবস্থা ফিরে আসতে পারে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষক মনিরা খান। এই জামাত ইসলামী এবং আল্লামা সাঈদী তারা বাংলাদেশে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছে, এটাই তাদের অপরাধ। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান খুব নিয়মিতভাবে কথা বলছেন, নানা ইস্যুতে কথা বলছেন এবং অনেক সময় তার নানা মন্তব্য নিয়ে আলোচনা সমালোচনা সবই হচ্ছে। এটা স্বাভাবিক, আমি মনে করি গণতান্ত্রিক সমাজে এটাই নিয়ম। ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দল মত দমনের হাতিয়ার হিসেবে মামলার জালকে বেছে নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে বন্দী করা হয় এই জালে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারলে সেই সংসদ বাস্তবতা নিরিখে সংস্কার করতে পারবে। শঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে। এই আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই। বিএনপি বলুক, সব দল বলুক, ইউনুস সব বলুক, গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, সে কারণে সবার আগে শেয়ার দিন, নিজে শুনুন এবং সবাইকে শোনানোর ব্যবস্থা করুন। যদি আপনি না শুনেন এবং না শুনান তাহলে আপনি পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্রে আবদ্ধ হয়ে আপনার দেশ এবং আপনার রাজনীতিকে নষ্ট করবেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারলে সেই সংসদ বাস্তবতার নিরিখে সংস্কার করতে পারবে। শঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে। দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা শহরের ঐতিহাসিক টাউন ফুটবল মাঠে জেলা বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ষড়যন্ত্র চলছে, দেশকে বাঁচাতে নির্বাচন চায় বিএনপি। বিএনপি তরুণদের সঙ্গে বিরোধ চায় না, বিএনপি নির্বাচন চায় দেশকে বাঁচাতে। দেশের স্বার্থে দেশের মানুষের জন্য নির্বাচন চায় বিএনপি। বিএনপি মহাসচিব আরো বলেন, ফ্যাসিবাদকে প্রতিহত করার মূল নায়ক তারেক রহমান, তাকে দিয়েই দেশের ন্যায় রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব। দেশকে যদি নিরাপদ করতে হয় ষড়যন্ত্রের হাত থেকে, দেশের মানুষের রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাংলাদেশে সাধারণ নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প নেই। কারণ সোজা একটি কথা, যদি দেশের রাজনীতি রুগ্ন হয়, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে দেশের রাজনীতি রুগ্ন, যে দেশের রাজনীতি অসুস্থ, সেই দেশের অর্থনীতি অসুস্থ, সেই দেশের শিক্ষা ব্যবস্থা অসুস্থ, সেই দেশের স্বাস্থ্য ব্যবস্থা অসুস্থ, সেই দেশের শিল্প ব্যবস্থা অসুস্থ, সেই দেশের বিচার ব্যবস্থা অসুস্থ, সেই দেশের কৃষি ব্যবস্থা অসুস্থ। এবং চারিদিকে তাকিয়ে দেখুন, বিগত স্বৈরাচারের সময় এই প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকে যদি এই সেক্টরগুলোকে আবার তিলে তিলে গড়ে তুলতে হয়, একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন এবং জনগণের নির্বাচন। আমরা সংস্কার 2 বছর আগে চেয়েছি, এখন প্রশ্ন এসছে যে সংস্কার করে তারপরে নির্বাচন। আমি ওই বিতর্কে যেতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই, এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে? মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান খুব নিয়মিতভাবে কথা বলছেন, নানা ইস্যুতে কথা বলছেন এবং অনেক সময় তার নানা মন্তব্য নিয়ে আলোচনা সমালোচনা সবই হচ্ছে। এটা স্বাভাবিক, আমি মনে করি গণতান্ত্রিক সমাজে এটাই নিয়ম। একটা গণতান্ত্রিক দল জনগণের সাথে নানা ইস্যুতে কমিউনিকেট করতে চাইবে এবং সেই কমিউনিকেশন নিয়েও এক একজনের এক এক অভিমত আসবে, সেটা স্বাস্থ্যের লক্ষণ, সুস্বাস্থ্যের লক্ষণ। সম্প্রতি তিনি
ইংল্যান্ডে গিয়েছিলেন এবং সেখানে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বারবার বলতে চান না এরকম একটা মন্তব্য করেছেন। সেটা নিয়ে সমালোচনা হয়েছে, কেউ পক্ষেও কথা বলেছেন, আমিও কথা বলেছি। আরেকটা মন্তব্য নিয়ে একটু কথা বলতে চাই। তিনি বলেছেন এভাবে, জাস্ট এটা নিয়েও কথা হয়েছে, ৭১ জামায়াত করে ভুল করলে সেটি যদি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন। ভুল করলে এবং যদি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় তাহলে জাতির কাছে ক্ষমা চাইবেন। জামায়াতের ৭১ ভূমিকা নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার বলে আমি মনে করি। প্রথম কথাটা হচ্ছে, জামায়াত কি অত্যাচার, নির্যাতন, অপরাধের সাথে জড়িত ছিল, যেগুলোকে আমরা যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ বলে, সেই একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটা আমি সরিয়ে রাখলাম, কারণ একটা কথা মনে রাখতে হবে, এই ধরনের ক্রিমিনাল অফেন্স এবং অপরাধের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ আমি মনে করি যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধগুলো। এগুলো জাস্ট কোনো একটা খুন, কোনো একটা লুটপাট বা কোনো একটা রেপ না, এটা তার চাইতে অনেক অনেক বড় ব্যাপার। সুতরাং এরকম কিছুদের সাথে যদি জামায়াত জড়িত থাকে, এর মধ্যে ক্ষমা চাওয়াটা আর কোনো প্রশ্ন নাই। এগুলো বহু বছর পরও এগুলোর সাথে জড়িতদের এবং সংগঠন হিসেবে জামাতকে বিচার করা সম্ভব বলে আমি মনে করি। ওই তর্কে আমি ঢুকছি না, যদিও আমরা অনেকেই এইটা জানি যে দেয়ার ইজ আ ওয়াইড স্প্রেড পারসেপশন যে এগুলোর সাথেও তারা জড়িত ছিলেন। আবারও বলছি, আমি এই বিতর্ক এইখানে ঢুকছি না, এটা এই তর্কের জায়গা না। আমার অন্য একটা বিষয় আলোচনার বিষয় আছে, সেটা ৭১ জামাত পাকিস্তান এক থাকুক এটা চেয়েছে, এটা তারা পলিটিক্যালি চেয়েছে এবং এই চাওয়ার মধ্যে আসলে দোষেরও কিছু নাই, কথা সত্য। কিন্তু জামায়াতকে তারপরও খুব গ্রোস ভুল করেনি। আমরা এভাবে যদি যাই যে যখন ৬৬ আসছে, ৭০-এর নির্বাচন হলো, এবং আমরা মনে রাখবো ৭০-এর নির্বাচনে যখন আওয়ামী লীগ এরকম অকল্পনীয়, মানে ল্যান্ডস্লাইড বললেও কম বলা হয়, ভিক্টরি তার আসে, সে সময়ও আওয়ামী লীগ নৌকা মার্কা পূর্ব পাকিস্তানে ভোটের 74% পেয়েছিল। 26% মানুষ তখনও আওয়ামী লীগকে ভোট দেয়নি, নৌকাকে ভোট দেয়নি, এবং সেটা স্বাধীনতার জন্য ছিল না, হুইচ ইজ রাইট। ওই ভোটটা ছিল আসলে একটা পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের যে সংসদ, একই সাথে একটা গণপরিষদ হবে, সেটা নির্বাচন। শেখ মুজিবুর রহমানের ভোট চাওয়ার মূল জায়গা ছিল, উনি 6 দফা দিয়েছেন, 6 দফার ভিত্তিতে তিনি পূর্ব পাকিস্তানকে একটা ফেডারেল স্টেট, এবং এখানে একটা খুব চমৎকার কতগুলো রাইট, উনি বলছেন যে বৈষম্য হচ্ছে। আমাদের বিখ্যাত পোস্টারটার কথা নিশ্চয়ই আমরা শুনেছি, আমাদের পরবর্তীতে আমরা এটার ছবিও পাওয়া যায়, সেটা হচ্ছে সোনার বাংলা শ্মশান কেন। এই সোনার বাংলাকে আবার সোনার বাংলা করে তোলার জন্য তিনি 6 দফার ভিত্তিতে, যদি এটাকে অনেকগুলো রাইট সহ সেই ভিত্তিতে তিনি এটাকে এই বৈষম্য দূর করবেন, স্বাধীনতা চাইবেন, স্বাধীনতা চাওয়ার ম্যান্ডেট সেটা ছিল না। তখনও কিন্তু 26% মানুষ ভোট দেয়নি। সো বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ অংশের মানুষ ছিলেন এই তৎকালীন পূর্ব পাকিস্তানেও যারা শেখ মুজিবুর রহমানের সমর্থক ছিলেন। 1/4 অফ দ্য পিপল, অ্যাটলিস্ট 70 নির্বাচন যদি আমরা খেয়াল করি। আর এরপর যদি এটা হতো, আমি জানি না ৭০-এ যদি বলা হতো যে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে চাই, সেটারও পার্সেন্টেজ কত হতো আর রিয়ালি ডোন্ট নো, কিন্তু একটা সিগনিফিক্যান্ট নাম্বার অফ পিপল ওর মধ্যে ছিল, এবং জামায়াত সেই হিসেবে থাকতেও পারে, সমস্যা নেই। কারণ আমরা জানি যে চীনপন্থী কমিউনিস্টরাও আলাদা হতে চাননি, কারণ আমরা জানি চীনপন্থী কমিউনিস্টরা যেটা হয়েছে, তারাও যেহেতু পাকিস্তানের পক্ষে আছে, কমিউনিস্ট দলগুলোর কিবলা এক একজনের এক এক দিকে ছিল বলে তারা ওখান থেকে যে আদেশ আসতো সেটাই বলতো। পাকিস্তানের পক্ষে যেহেতু, পাকিস্তানের অখণ্ডতার পক্ষে যেহেতু চীন ছিল, তারাও এই স্বাধীনতার বিরোধিতা যুদ্ধের সময়ও করেছে। জামায়াত মনে করেছে, আমি অনেক জায়গায় দেখেছি তাদের নেতৃবৃন্দ বলেছেন যে বাংলাদেশ যদি এভাবে স্বাধীন হয়, তারা বলেন যে স্বাধীনতা ঠিক বিরোধী তারা ছিলেন না, কিন্তু এভাবে যদি স্বাধীন হয় তাহলে তারা ভারতের একটা প্রভাবাধীন বা একবারে করদ রাজ্যে পরিণত হবে, যেটা বাংলাদেশের জন্য আরো ক্ষতিকর হবে বলে তাদের পারসেপশন ছিল। কিন্তু আমার কথাটা অন্য জায়গায়। যখন 25শে মার্চের ক্র্যাকডাউন ঘটলো, বহু মানুষকে হত্যা করা হলো, তারপর যখন আমরা স্বাধীনতা ঘোষণা করে দিলাম, এবং এরপর পাকিস্তান মিলিটারির অকল্পনীয় রকম অ্যাট্রসিটি শুরু হলো আমাদের দেশের মানুষের উপরে। হ্যাঁ, এটা নিয়ে কত মানুষ নিহত হয়েছে, এই সংখ্যাটা নিয়ে ডিবেট আছে, এটা নিয়ে ডিবেট তোলা যেত না এতদিন, এই ডিবেট হোক, এবং এই ডিবেট নিয়ে কেউ গুরুত্বপূর্ণ একাডেমিক কাজ করুক, আমরা সেটাও চাই। কিন্তু এটা তো হয়েছে, বর্বরতা হয়েছে, রেপ হয়েছে, হত্যা হয়েছে, জেনোসাইড হয়েছে। পশ্চিম পাকিস্তানিরা জেনোসাইড করেছেন, কোনো সন্দেহ নাই। জেনোসাইডের যে আন্তর্জাতিক সংজ্ঞা তাতে মিলবে, ওয়ার ক্রাইম করেছে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করেছে, সব করেছে। আমি ধরে নিলাম যে অপরাধগুলোর সাথে জামায়াত, আবারও বলছি ধরে নিলাম, আমি মনে করছি না সেটা, আমি ধরে নিলাম অপরাধগুলোর সাথে জামায়াত সরাসরি বা ইনডিরেক্টলিও জড়িত ছিল না। কিন্তু জামায়াত যখন পাকিস্তান মিলিটারি এই বিভৎসতা বর্বরতা ঘটাচ্ছে আমাদের মাটিতে, জামায়াতের কি তার প্রতিও নৈতিক সমর্থন থাকা উচিত ছিল?
যখন এগুলো ঘটাচ্ছে তখনও কি জামায়াতের মনে হওয়া উচিত ছিল না যে এই বর্বরতার বিরুদ্ধে আমরা দাঁড়াবো এবং আমরা আর পাকিস্তানের সাথে নেই? কিন্তু না, আমরা আসলে দেখেছি, আমি ব্যক্তিগতভাবেও দেখেছি, জেনেছি, আমি বহু জামায়াতের মানুষের সাথে কথা হয়েছে এবং আমি এমন একটা কলেজে HSC তে পড়াশোনা করেছি যেখানে শিবির খুবই প্রভাবশালী ছিল। আমি ওখানে শিবিরের নেতাদেরকে দেখেছি, তারা এখনো সেটাকে, মানে তখনের কথা বলছি, তখনও সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছিলেন কেন তারা শেষ পর্যন্ত জামায়াত মানে পাকিস্তান এক থাকুক সেটা চেয়েছিলেন। তারা ওপেন প্রশ্ন চাইতেন এবং অনেকে যখন প্রশ্ন করতো তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন। মানে আমি এটাকে প্রশংসা করি যে তারা ঘাড় ধরে এই প্রশ্ন করার জন্য পেটাবো বলছে না তারা, কিন্তু তারা তারপরও নৈতিকভাবে সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করতেন। এটা আমার নিজের চোখে দেখা। সুতরাং আমাকে কেউ এসে বলেছে টলেছে ব্যাপারগুলো এরকম না, যে আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত না থাকলে শিবির এগুলো করতো না। এবং আমি জামায়াতের অনেক মানুষ, গুরুত্বপূর্ণ পর্যায়ের মানুষের সাথে, মানে জামায়াতের রুকন বলে যাদেরকে, তাদের সাথেও কথা বলে দেখেছি। আমার যেহেতু কৌতূহল আছে রাজনীতি নিয়ে, তাদের সাইকোলজি বোঝার জন্য, তারা এরপরও ডিফেন্ড করার চেষ্টা করেন। কিন্তু আমার কথাটা হচ্ছে, যেই পয়েন্টে পাকিস্তান এই বর্বরতা শুরু করেছে, যে পয়েন্টে আমরা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছি এবং ঘোষণা করে ফেলার পরও তারা যে কায়দায় আমাদের স্বাধীনতা চাওয়াটাকে দমন করতে গেছে, এবং যেখানে শুধুমাত্র মানে আমাদের তো কোনো প্রশিক্ষিত বাহিনী ছিল না, দুটো যুদ্ধের মধ্যে তো নিয়ম কানুন আছে, আমার বাহিনীর সাথে তার বাহিনী, ধরলাম আমরা মুক্তি বাহিনী সেটার অংশ, এর বাইরেও তারা যা যা করেছে, বিভৎস সব যুদ্ধাপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তারপরও পাকিস্তানকে সাপোর্ট দেয়া কি সঠিক? মানে উনি বলছেন, আমির সাহেব বলছেন, যদি কোনো ভুল করে থাকে, যদি, এবং সেটা যদি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়, তার মানে ওনারা এখনো মনে করেন না ওই সমর্থন, তাদের কথা মতো যদি বলি যে নৈতিক সমর্থন দেওয়াটাও বিভৎস ভুল, এটা অপরাধের পর্যায়ে পড়ে। আমরা শেখ হাসিনাকে, যারা পত্রপত্রিকা শেখ হাসিনার হয়তো খুন করতে যায় না, কিন্তু যারা শেখ হাসিনাকে সাপোর্ট করেছে ক্ষমতায় থাকার জন্য, আমরা তাদেরকে তো সাংবাদিক বলি না, আমরা তাদেরকে কোলাবোরেটর বলি, আমরা তাদেরকে শাস্তির আওতায় আনার কথা বলি। কিন্তু সিভিল সোসাইটির লোকজনের উপরে ওরা গিয়ে তো শেখ হাসিনার হয়ে খুন গুম করে নাই, কিন্তু ওই রেজিমকে সমর্থন করেছে, তার ক্ষমতায় থাকাকে সমর্থন করেছে। আমরা তো তাদের বিরুদ্ধে খুব কঠোরভাবে কথা বলছি এখন। তো তাহলে জামায়াত যদি সেটা নৈতিকভাবে করে থাকে, কেন সেটা ভুল না, অপরাধও হবে না? জামায়াতকে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। সারপ্রাইজিং হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা জামায়াতের নিজস্ব রাজনীতি আছে, তারা তাদের মতো রাজনীতি করবেন, কিন্তু জামায়াত খুব ভুল রাজনীতি করছেন। এই ব্যাপারগুলো নৈতিক সমর্থনের টুকুও অন্তত, কারণ এটা ক্ষমা চাইলে ক্ষমার প্রশ্ন আসতে পারে, কারণ ক্রাইম স্বীকার করা কঠিন তাদের জায়গা থেকে। ক্রাইম তারা সরাসরি করেছেন, কিছু বাহিনীর কথা জানি, রাজাকার, আলবদর, এইগুলোর সাথে তারা কিভাবে ইনভলভ ছিলেন না ছিলেন, এই ক্রাইম তার সেই সব জায়গা থেকে, যেসব সব রাজাকারও বা সব আলবদরও ক্রাইম করেছে তা না, কিন্তু এই ওয়ার ক্রাইম বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যারা করেছে, এটা তাদের পক্ষে স্বীকার করে ক্ষমা চাওয়া কঠিন, কারণ ক্রাইমের আসলে ক্ষমা হয় না। কিন্তু এই জিনিসটাও এখনো তারা রেকগনাইজ করছে না। দ্যাট ইজ রিয়েলি ভেরি সারপ্রাইজিং। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, সে কারণে সবার আগে শেয়ার দিন, নিজে শুনুন এবং সবাইকে শোনানোর ব্যবস্থা করুন। যদি আপনি না শুনেন এবং না শুনান, তাহলে আপনি পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্রে আবদ্ধ হয়ে আপনার দেশ এবং আপনার রাজনীতিকে নষ্ট করবেন। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশে বেশ কিছুদিন পর্যন্ত আমরা বিভিন্ন মহলে আলোচনা করছি, সমালোচনা করছি আগামীর বাংলাদেশ কিভাবে হবে, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ কীভাবে থাকবে, নির্বাচনে আওয়ামী লীগ কীভাবে অংশগ্রহণ করবে, নির্বাচনের পরবর্তীতে আওয়ামী লীগের অবস্থান কী হবে, এ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা কিন্তু আমরা করছি। কিন্তু আমাদের কারোরই বাংলাদেশের জনগণের উপরে সার্ভে করা নাই। আবেগতাড়িত বাস্তবতার বিরুদ্ধে আমাদের এই ধরনের মতামত চলছে। বাংলাদেশে হচ্ছে জোয়ার ভাটার দেশ। এই দেশের জনগণ যখন আপনাকে কোনো কিছু করতে পারে, তারা চাইলে আবার তাদের প্রয়োজনে ভিন্ন কিছুও করতে পারে। এই দেশের জনগণ শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের 5ই আগস্ট তাড়িয়ে দিয়েছে, এই দেশের জনগণ চাইলে আবার যে কাউকে ওয়েলকামও জানাতে পারে। একমাত্র আওয়ামী লীগ যারা বাংলাদেশের জনগণের উপরে, তাদের নিজেদের একটা গবেষণা আছে। গবেষণাটা হচ্ছে এই, আওয়ামী লীগ জানে যে এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেয় না, আওয়ামী লীগ নামক সংগঠনের সাথে তারা মিক্স হতে চায় না, যে কারণে আওয়ামী লীগ এদেশের জনগণের উপরে একটা সার্ভে করে কনফার্ম করেছে যে ক্ষমতায় যদি থাকতে হয় তাহলে অবৈধ পথেই থাকতে হবে। এখন যদি আপনি নেগেটিভলি চিন্তা করেন, তাহলে হচ্ছে এটা অবশ্যই একটা অন্যায়, তারা অন্যায়ভাবে ক্ষমতায় থাকবে। আর যদি আওয়ামী লীগের স্বার্থে পজিটিভ চিন্তা করেন, আমি মনে করি এটা তাদের জন্য অত্যন্ত সুন্দর একটা পরিকল্পনা। কারণ যেই দেশে জনগণ ভোট দিবে না,
তাদেরকে ক্ষমতায় রাখবে না, সে দেশে সে জনগণকে নিয়ে চিন্তা করবেই বা কেন? সে তো তার ক্ষমতায় থাকার জন্য যতদিন থাকতে পারে ততদিন থাকবে। তেমনটাই হয়েছে 71-75-এর সময়ও, যখন পারে নাই 15ই আগস্ট সংগঠিত হয়েছে। আবার একই উপায়ে বাংলাদেশে শেখ হাসিনা যতদিন পেরেছে ক্ষমতায় থেকেছে, তিনি জানতেন যে একদিন না একদিন যাওয়া লাগবে, কিন্তু যতদিনই কেউ না নিতে পারবেন ততদিন তিনি বসেই ছিলেন। তাই চতুর্থ টার্মের মতো নির্বাচন করে তিনি কিন্তু এই 24 তারিখ আপনার 2024-এর জানুয়ারি মাসে আবার ক্ষমতায় বসে গিয়েছিলেন। কিন্তু আমরা কি করছি? আমরা এই দলের জন্য অনেক মায়া কান্না, আবেগ, অনুভূতি, ভালোবাসা দেখিয়ে গণতন্ত্রের ভাষা ব্যবহার করা শুরু করেছি। এই গণতন্ত্রের ভাষা ব্যবহার করার কারণে কয়েকটা বড় বড় ক্ষতির সম্মুখীন আপনি হবেন, যেটা এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দিলে আগামী নির্বাচনের পরে 1-2 বছর পরে আমাকে আবার আপনারা গালিগালাজ করিয়েন যদি এই ভিডিওর তথ্য না মেলে। আওয়ামী লীগ যেটা চায়, আওয়ামী লীগ যে কোনো কারণে আপনার মাধ্যমে তারা এই নির্বাচনটায় আসতে চায়, নির্বাচনটায় যে কোনো মূল্যে অংশগ্রহণ করতে চায়। বাংলাদেশের মানুষের যেখানে 3 মাসে মতামত পরিবর্তন হয়, সেখানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ফিরে যেতে আমার ধারণা মতে এখন থেকে 1 থেকে 1.5 বছরের আগে আর হচ্ছে না। তো সব মিলে যদি এন্ড অফ 2 ইয়ারও হয়, এখন থেকে 2 ইয়ার্সের মধ্যে অথবা এখন থেকে 1.5 বছরের মধ্যে, তাহলে বাংলাদেশের বহু কিছুর পরিবর্তন হবে। এই দেশের জনগণ যারা সামান্য একটা লাউ তরকারি কিংবা আপনার কি বলে একটা মাছ কিংবা আপনার একটা বেগুন, আলু কিংবা পেঁয়াজ রসুনের দাম বাড়লে বা কমলে হতাশ হয় কিংবা আবেগতাড়িত হয় কিংবা রিয়েলি কষ্ট হয়, তারা কখনোই আপনার চেতনা ধারণ করে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করতে রাজি না। তাদের দরকার একটু আলু, তাদের দরকার একটু ভাত, তাদের দরকার একটু ডাল, তাদের দরকার একটু চিংড়ি মাছ। আপনি দিবেন, আপনি সেরা। আপনি নামাজ পড়েন, পড়েন না, আপনি ধর্ম করেন, করেন না, আপনি জাতীয় ব্যক্তিত্ব না, আপনি বিশাল নেতা না, আপনার আদর্শ এগুলা এদেশের জনগণ চিবিয়ে চিবিয়ে খায় না। এই কঠিন সত্য কথাটা ধারণ করুন, জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। বাংলাদেশের জনগণ হচ্ছে যখন যেটাই বেস্ট তখন সেটাই লাভ দিবে, এবং এটা আমাদের চরিত্র। আজকের এই বাংলাদেশের শেখ হাসিনাকে যারা মনে মনে ভাবছেন যে আগামী নির্বাচনে ডেকে এনে নির্বাচন একটা করব, 300 আসনের মধ্যে নৌকার কয় জায়গায় নির্বাচন করতে পারবে, করলেই বা কয়টা ভোট পাবে, এই আশায় যারা ঘুরেবালি করছেন কিংবা চিন্তা ভাবনা করছেন, সবচাইতে বেশি যারা এটা মনে মনে ভাবছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। লিখে রাখেন, জনগণের পক্ষ থেকে না, এইটা ওই আওয়ামী লীগকে আনার কারণেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যে মনে মনে ভাবছেন যে আপনি বিরোধী দল হবেন, আপনি যদি আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে চান তাহলে আপনার বিরোধী দলগিরিও থাকবে না। মনে মনে ভাবছেন আপনি সরকারি দল হবেন, এমনও হতে পারে আদৌ আপনি সরকারি দল হবেন না, হয়তো আওয়ামী লীগ হবে না, কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়ে আরেকটি দলকে ভোট দিয়ে সরকারি দলে ঢুকিয়ে দিতে পারে। টোটাল রাজনৈতিক সমীকরণটাই চেঞ্জ হয়ে যেতে পারে শুধুমাত্র একটা দল নির্বাচনে আসার কারণে। আমি বারবার কেন বলছি এই কথাটা, আমার জনগণকে শুধুমাত্র সচেতন করার জন্য। এই আওয়ামী লীগ বাংলাদেশের সুবিধা দিয়ে, স্বার্থ দিয়ে, টাকা পয়সা লোপাট করে তাদের গুন্ডা পান্ডা সন্ডা এমনভাবে বিস্তৃত করে রেখে গিয়েছে যারা এখনো পালিয়ে যায়নি। এই মানুষগুলোকে আপনি যখন নৌকার মিছিলের সুযোগ করে দিবেন, যেই মানুষটার থাকার কথা ছিল জেলের মধ্যে, না হয় থাকার কথা ছিল ফাঁসির মঞ্চে, না হয় থাকার কথা ছিল পালিয়ে, সেই লোকটা এখন আর না পালিয়ে, না ফাঁসির মঞ্চে গিয়ে, না জেলের মধ্যে গিয়ে তিনি দিব্যি ইলেকশন করবেন। অনেকে ভাবছেন যেই সব প্রার্থীরা বিগত দিনে দুর্নীতি করেছে তাদেরকে প্রার্থী করা যাবে না, আওয়ামী লীগ ভালো প্রার্থী, অন্য প্রার্থী দিবে, তা তো আরো ভালো আওয়ামী লীগের জন্য। দুর্নীতিগ্রস্ত প্রার্থীরা যাবে না, নতুন নতুন ফ্রেশাররা যাবে। ওই ফ্রেশার প্রার্থী গেলে তো তাদের ভোট চাইতে আরো সুবিধা হবে। ওরাই নিজেরা বলবে যে আমরা এখন সেই দুর্নীতিবাজদেরকে নিয়ে আসি নাই, আমরা ভালো প্রার্থী দিয়েছি, তোমরা ভোট দাও। মাথার মধ্যে একটু চিন্তা করেন, শুধু বললে হবে না। আবেগ নিয়ে খেলা চলছে তো বাংলাদেশে, আবেগটা একটু বন্ধ করেন। আমি মনে করি এই আওয়ামী লীগকে শুধুমাত্র একটা অপরাধের কারণে, যে বিগত 3টি নির্বাচনে বাংলাদেশের কোনো জনগণ ভোট দিতে পারে নাই,
অতএব আগামী দিনের 3টা নির্বাচন পর্যন্ত এই শেখ হাসিনা তার দল কোনো কারণ ছাড়া অংশগ্রহণ করতে পারবে না, কারণ তারা ভোট দিতে দেয় নাই। এই 3 নির্বাচন যাওয়ার পরে হিসাব হবে যে তোমার সাথে যখন আমি সমান সমান হয়ে যাব, মানে তুমি 3টে নির্বাচন এককভাবে করে খাইছো, এখন 3টে নির্বাচন এই বিরোধী দল যারা আছে তারা মিলে জিলে করবে, করে সেখান থেকে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। 3 নির্বাচন পর 15 বছর পরে গিয়ে সাক্ষাৎ হবে যে তোমার সাথে আমি বসবো কি বসবো না। কিন্তু যারা মনে মনে ভাবছেন যে না এখন থেকেই আমাদের স্থায়ী কোনো ভালো প্রজেক্টের স্বার্থে তাদেরকে সাথে নিয়ে চলতে হবে, তারা নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। এবং এটা শুধু একটা বড় দল মারছে তা নয়, বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলেরই পট পরিবর্তন, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে শুধুমাত্র এই আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার কারণে। অতএব আমাদের তাহলে করণীয় কি? আমাদের করণীয় এখান থেকে শিখুন। আওয়ামী লীগকে চূড়ান্তভাবে বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছে 5ই আগস্ট। সেই আগস্টের চেতনার উপরে আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে এই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় আনুন, নিষিদ্ধ করুন, আর আগামী 3টি টার্ম নির্বাচন থেকে তাদেরকে বয়কট রাখুন। আপনারা দেখেছেন গত 2 দিন আগে বাংলাদেশের ব্যাংকে একটা তাদের কর্মচারী কর্মপরিষদের একটা নির্বাচন হয়েছে বাংলাদেশ ব্যাংকে আওয়ামী লীগের প্যানেল জয়যুক্ত হয়েছে। বাহ, সুন্দর তো, তাই না? তো হওয়ার কথা এজন্যই 16 বছরে তাদের সকল রিক্রুটমেন্ট আওয়ামী লীগ ছাড়া একটা ব্যাংকের কর্মকর্তা পর্যন্ত হতে পারে নাই। এই যে লোপাট করেছে, টাকা পয়সা মেরে দিয়েছে, কিভাবে মেরে দিয়েছে? এইভাবেই মেরে দিয়েছে। তাহলে বুঝুন যে আপনার দূরদর্শিতা যে কোন জায়গায়। আপনি তো শূন্যে বসবাস করছেন, বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করছেন। তো মনে করছেন যে মনে হয় জনগণ আপনার জন্য মিছিল করেছে বিদায় আপনাকে ভোট দেওয়ার জন্য বসে আছেন। না, মাথায় রাখতে হবে এই বাংলাদেশে আপনি দোসর রেখে, দোসরদেরকে সুযোগ করে দিয়ে আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারবেন। আপনার তো উচিত ছিল স্বাধীনতার পরে, এই 5ই আগস্টের পরে সবার আগে সমস্ত জায়গা থেকে আওয়ামী লীগের দোসরগুলোকে বের করে দেয়া, তারপরে আপনি ব্যাংকের নির্বাচন দিবেন। নিউট্রাল পজিশন আসার পরে যারা জয়যুক্ত হবে, আর কিছু জয়যুক্ত হোক আর না হোক, আমার তো আওয়ামী লীগ দরকার নাই। এত বছর আওয়ামী লীগ জুলুম অত্যাচার করেছে, বাদ দেন আওয়ামী লীগের চিন্তাই মাথা থেকে। আপনি নতুন যারা থাকবে, সে বিএনপি হতে পারে, জামাতের হতে পারে, তারা জয়যুক্ত হবে, কারণ এটাই শেখ হাসিনার কাছে আইন। আপনি যার জন্য উদারতার কথা বলছেন, উদারতা দেখাচ্ছেন, সে লোক আপনাকে উদারতা দিবে না, মাথার উপরে উঠে কাঁঠাল ভেঙে ভেঙে খাবে, ঘাড় ধরে ধরে আপনাদেরকে ধ্বংস করবে। কেন বুঝতে চান না? কি এমন মানে আপনাদেরকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছে? এই দেশে মানুষকে নিয়ে একটু আগে গবেষণা করুন, এই দেশের জনগণের চাহিদা নিয়ে গবেষণা করুন। আপনারা জানেন যে এই যে প্যালেস্টাইনের যুদ্ধ, সিরিয়ায় যুদ্ধ, সেই মানুষগুলো খাবার পায় না, মসজিদ নাই, স্কুল নাই, স্ত্রী পুত্র সন্তান সব হারানোর পরেও যুদ্ধ করে। কেন? তাদের স্পিরিট আর আমাদের স্পিরিট এক না। তারা 5 দিন না খেয়ে থাকলেও প্রতিবাদ করতে করে না, মনে করে এটা তার চেয়েও আমি যুদ্ধ চালিয়ে যাব। আর আমার দেশে একবেলা খাবারের যদি হেরফের হয় তাহলে আমরা অস্থির হয়ে যাই। অতএব যেই দেশে এইরকম অস্থির হয়ে যায়, সেই দেশে আপনি যে চিন্তা করে নাকে তৈল দিয়ে ঘুরছেন, এটা আপনার পতনের কারণ হতে পারে। আমাদেরকে সবার আগে আওয়ামী লীগকে নিয়ে গবেষণা করা, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের জায়গাগুলো, উইংগুলো আমাদেরকে দেখা এবং বোঝা, এবং সেগুলো নস্যাৎ করার জন্য প্ল্যান করে কাজ করা উচিত। সারা বাংলাদেশে আমি বারবার বলেছি, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন হয় নাই। জুলাই বিপ্লবের কোনো অফিসার নাই বাংলাদেশে, একটা লোক নাই। 2-3 জন আপনারা যারা দাবি করছেন যে মন্ত্রী, ওই উপদেষ্টা আছে, তাও এখন আর ওই সচিবালয়ের ভারে আশেপাশের লোকগুলোর ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ হয়ে গিয়েছে, কারো মধ্যে নাই। তাহলে এই বাংলাদেশে নতুন যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, তাহলে আপনাকে দেশপ্রেমিক নাগরিকদেরকে বিভিন্ন জায়গায় সেট আপ করতে হবে। আপনি করছেন না, নীতির বাক্য করছেন। তো এই নীতি বাক্য আপনাকে ধ্বংসন করবে, শেষ করে দিবে। এই দেশটায় এত নীতি বাক্য চলে না। এই দেশটাতে যেটা চলে সেটা চালাতে হবে। আওয়ামী লীগের বিপরীতে আওয়ামী লীগ যে মুগুর নিয়ে চলেছে,
বিপরীতে আপনাকে মুগুর দিয়েই ওদেরকে তাড়াতে হবে। আর আওয়ামী লীগের বিপরীতে আপনি শান্তির বাতাস নিয়ে ঘুরবেন, আপনার এই শান্তি জনগণ দেখে না, বরং আপনি উপকার করছেন আওয়ামী লীগের। একটা সুষ্ঠু সুন্দর ভোট করবেন, জনগণকে চয়েসের সুযোগ দিবেন, আপনি এত সুন্দর ব্যালট পেপার ছাপাবেন, আপনার জন্য কারো ভোট থাকবে না, ভোট গিয়ে মারবে ওনার গায়ে। এই তো এই বাংলাদেশ করতে চাচ্ছেন তো? সাবধান হন। যদি এখনো বাংলাদেশকে রক্ষা করতে চান, প্রত্যেকটা এম্বাসিগুলোতে পরিবর্তন আনুন, বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয়, অফিস, আদালত সবগুলোয় পরিবর্তন আনুন, সবগুলো জায়গায় তদন্ত করুন। আপনি তদন্ত যাদের মাধ্যমে করাচ্ছেন তারাও তো আপনার না। আপনি কি বিশ্বাস করেন যে এই সরকারে এই মুহূর্তে আশেপাশে যত মানুষ চাকরি করছে সবাই আপনার লোক? না। 16 বছরে কত হাজার মানুষ নিয়োগ পেয়েছে, কেউ তো পালিয়ে যায়নি, সবাই আছে। কয়েকজন যারা স্পষ্ট ভিডিও ফুটেছে হয়তো খুন খারাপি করেছে, তারা পালিয়ে গিয়েছে, বাকিরা তো চাকরিতে আছে। তো আপনার হাতে গবেষণা না রেখে আপনি নিজে নিজে সন্দেশ খেলে সেই সন্দেশের স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যেতে পারে। সতর্ক হতে হবে, এখনই সতর্ক হন। আওয়ামী লীগকে নিয়ে কোনো পীড়িত নাই, আওয়ামী লীগকে নিয়ে কোনো রাজনীতি নাই। আওয়ামী লীগ আমাকে ঠকিয়েছে 15 বছর, আমরা জনগণ এখন এই 15 বছর ওদেরকে এটা তো রিটার্ন নিতে হবে। আগে নিব, তারপরে আমরা সমাধানের জন্য রাজপথে আবার একত্রে কখন কোন সময় নামতে হবে সেটা 15 বছর পরে আমরা বুঝবো। আর এই 15 বছরের মধ্যে ওদের দাঁত ভেঙে চুরে চুরমার করে দিতে হবে, ওদের বিচার করতে হবে, ওদের ফাঁসি দিতে হবে, ওদের যারা যারা এই যে খুনের সাথে জড়িত, হত্যার সাথে জড়িত সকলের বিচার নিশ্চিত করতে হবে। যদি সেটা পারেন তাহলে বিজয় নিশ্চিত, না পারলে ভিডিওটা ডাউনলোড করে রাখেন, আপনি আপনার নিজের মাথায় শত্রুকে বসিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। এই আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই। বিএনপি বলুক, শব্দ বলুক, ইউনুস সাহেব বলুক, গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য। একটা দল, একটা রাজনৈতিক দল, জনগণের দল, তারা ক্ষমতায় থাকার জন্য কত হাজার মানুষকে হত্যা করলো। আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই। যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে। আমি চিন্তা করে দেখলাম, কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য। আমি বুঝতে পারি রাজনীতিবিদ হিসাবে যে বিএনপি চেতেই পারে আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য, নাহলে আওয়ামী লীগ পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচনকে বাদ দেওয়া হয়েছে, এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই, এই নির্বাচন আমরা করলে আমরা জিতে যেতাম। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, শব্দ বলুক, ইউনুস সাহেব বলুক, গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট। যেখানে আমার ভাইদের যেই ডিস্ট্রিক্টে, যেই গ্রামে 15 তারিখ 5 অগস্টে বা এই 17 বছরের রক্ত ঝরেছে, আমার ভাইদের লাশ গিয়েছে, ওইসব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে কেউ ভোট যেতে দিবে না। গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য। যদি অনুশোচনা না থাকে, যদি তারা মানুষের কাছে ক্ষমা না চায়। কিন্তু ইদানিং কয়েকটা বক্তব্যে দেখলাম ক্ষমা তো দূরের কথা। আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের, মানে পলায়িত আওয়ামী লীগ, এখন তো লোকাল আওয়ামী লীগ নাই, জিজ্ঞেস করতে হবে যারা পালায় আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা ইউনুস সরকারকে গালি দিচ্ছেন, আপনারা বলছেন এই হত্যা ইউনুস সরকার করেছে, আপনারা বলছেন আমরা অবৈধ, এই সরকার অবৈধ, তাহলে আপনারা এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন? তাহলে আপনাদের মেনে নিতে হবে। তো আমি মনে করি যে বিএনপি হয়তো ছাড় দিতে চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসুক, বা নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ আছে। এবং আওয়ামী লীগের মতো দলকে, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে রাজি, সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত। এটা আমার কথা না, জার্মানি কনস্টিটিউশন আর্টিকেল 21 এটা আছে, that if a political party loses its integrity, its character, বাংলাদেশে যদি যে রাজনৈতিক দলের ক্যারেক্টারিস্টিক হারিয়ে ফেলবে, যেই রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে, মানুষ হত্যায় চলে যাবে, এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে, আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দল
দলকে নিষিদ্ধ করেন না করেন পরে কথা, কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে। না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে। ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দল মত দমনের হাতিয়ার হিসেবে মামলার জালকে বেছে নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে বন্দী করা হয় এই জালে, নামে বেনামে দেওয়া হয় মামলা। বিএনপির দাবি 2007 সাল থেকে গত 5 আগস্টের আগ পর্যন্ত দলের প্রায় 7 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে 1.5 লাখ মামলা করে শেখ হাসিনার সরকার। শুধু তাই নয়, বাংলাদেশ জামাতে ইসলামী ও হেফাজতে ইসলামী নেতাদেরও জড়ানো হয় অনেক মামলায়। এর মধ্যে অনেক শীর্ষ নেতাই গত 7 জানুয়ারি নির্বাচনের আগে দণ্ডপ্রাপ্ত হন। নির্বাচনে অংশ নিতে পারেন এমন নেতাদের টার্গেট করা হয়। ক্ষমতা আঁকড়ে রাখার এমন অপকৌশল কাজে লাগাতে শেখ হাসিনা ব্যবহার করেন আদালতকে। কবির হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের অনেক নেতাকর্মীও ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা মামলা থেকে খালাস পেতে শুরু করেছেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় অর্ধ ডজন মানহানির মামলায় খালাস পেয়েছেন। গত 2 মাসে সারা দেশে 5 শতাধিক আসামি বিভিন্ন মামলা থেকে খালাস পেয়েছেন। এতে করে বিএনপির মামলার ভার কমতে শুরু করেছে। পাশাপাশি মামলার জাল থেকে বের হতে অনেক নেতাকর্মী আইনি লড়াইয়ে জোর দিয়েছেন। অনেকের সাজার রায় বাতিল করায় খালাস পাচ্ছেন, আবার অনেক নেতার সাজার রায় বাতিলের আবেদন প্রক্রিয়াধীন। সাজা থেকে খালাস পাওয়া মাত্রই এসব নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সাজাপ্রাপ্ত নেতাদের নির্বাচনী দুয়ার খুলে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনীতিবিদ ও আইন বিশেষজ্ঞরা। জানতে চাইলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কালবেলাকে বলেন, বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শুধু বিএনপিই নয়, অন্য বিরোধী দলের নেতাকর্মীরাও মামলার শিকার হন। অনেককে টার্গেট করে সাজা দেওয়া হয় যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। কিন্তু এখন দেশে আইনি শাসন কার্যকর হয়েছে। তিনি বলেন, এসব মামলার সঠিক বিচার হলে একটি মামলাও টিকবে না, খালাস পেয়ে যাবেন সবাই। আদালত সূত্রে জানা যায়, গেল 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে বিগত সরকার বিএনপি নেতাকর্মীদের সাজা দিতে মরিয়া হয়ে পড়ে। গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই 3 মাসে 26 মামলায় বিভিন্ন মেয়াদে 411 জনের সাজা হয় ঢাকার পৃথক আদালতে। সে সময় মামলার বিচার কার্যক্রম শেষ করার জন্য উপরমহলের নির্দেশে কখনো কখনো রাতেও চলে আদালতের কার্যক্রম। সংবিধান অনুযায়ী কেউ কোনো মামলায় কমপক্ষে 2 বছরের দণ্ডপ্রাপ্ত হলে এবং মুক্তি পাওয়ার পর 5 বছর অতিবাহিত না হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হন। দলের শীর্ষ আইনজীবীরা বলছেন, বিএনপির শীর্ষ নেতাদের নির্বাচনের বাইরে রাখতে এবং আন্দোলন দমনের কৌশল হিসেবে তড়িঘড়ি করে এ পন্থা নেয় সরকার।